দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। চলো। দেখো তাহলে আজকে মোটামুটি সিলেবাসে যেটা আছে তার পুরোটা আমরা করে ফেলার চেষ্টা করব। করে তারপরে জ্যামে যে সমস্ত কোশ্চেন গুলোকে পড়েছে সেই কোশ্চেন গুলো ডিসকাস করে দিয়ে তারপর আমরা পরীক্ষা নেব। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা পড়াবো why to want to discuss today সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম or হাইড্রোজেন like one electron problem যেগুলো। or হাইড্রোজেন like one electron ions, হ্যাঁ এটা আমরা এই পার্টটা অ্যাকচুয়ালি ডিসকাস করতে চাইছি। ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এই মানে এর সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ড থিওরিটা ইনক্লুডেড হয়ে যাবে। মানে আমরা এটা যখন পড়ছি এর সঙ্গে হচ্ছে তার সঙ্গে এই বোর্ড থিওরিটা আমরা একটু বাদ রেখেছিলাম। এই বোর্ড থিওরি পার্টটা কিন্তু এর সাথে সাথে বোর্ড থিওরি বা বোর্ড থিওরি যাই বলো, বোর্ড থিওরি পার্টটা কিন্তু এর সঙ্গে আমরা ইনক্লুড করে দেবো। ঠিক আছে? তাহলে একবারে পুরো জিনিসটাকে দেখা যাক আর কি, মানে দুটোকে একসাথে করে পুরো জিনিসটাকে আমরা দেখতে চাইছি। চল তাহলে দেখো প্রথম কথা হচ্ছে বোর্ড থিওরি দিকে তুমি স্টার্ট করি। তাহলে বোর্ড থিওরি ইজ অ্যাপ্লিকেবল ফর hydrogen atom or hydrogen like one electron ions। এটা প্রথম কথা। আচ্ছা বোরের অ্যাজাম্পশনস গুলো কি? অ্যাজাম্পশনস অর পস্টুলেটস গুলো যদি তুমি দেখো, তিনটে পস্টুলেটস আছে। সেটা হচ্ছে যে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, যেখানে ঘুরলে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তাহলে যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে ইলেকট্রন, তাহলে এক সেকেন্ড ধরো তো, এক সেকেন্ড ধরো। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কালকে তো বাড়িতে কাউকে থাকতে হবে তো। রাজি কি করে দেয়? রাজি কি করে? হ্যাঁ না রাজি কি করে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ দেখো তাহলে ইলেকট্রন ও রোটেট around the nucleus in a circular orbit of fixed radius। হ্যাঁ electron rotates around the nucleus in a circular orbit of fixed radius for which angular momentum is an
ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2 পাই। তার মানে MBR হচ্ছে তোমার n h/2 পাই উইথ n equal to 1 2 3 ডট 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 এটা। হ্যাঁ, তাহলে ইলেকট্রন রোটেটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট অফ ফিক্সড রেডিয়াস ফর হুইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2 পাই। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে নিউক্লিয়াস আছে, সেটা হাইড্রোজেন অ্যাটম হলে জেড ইকুয়াল টু 1, আর হাইড্রোজেন অ্যাটম না হলে নিউক্লিয়াসটা জাস্ট চার্জটা দেখে জেড ইন্টু ই বলছো, তাকে কেন্দ্র করে একটা ফিক্সড রেডিয়াসের অরবিটালে ইলেকট্রনটা তোমার ঘুরছে, এটা ধরো ঘুরছে। হ্যাঁ, এবারে মানে যে কোনো রেডিয়াসের অরবিটে ঘুরতে পারবে না, সেই সমস্ত রেডিয়াসের অরবিটেই ঘুরবে যেখানে ঘুরলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হবে। এটাকে বলা হচ্ছে তোমার বোরস কোয়ান্টাইজেশন রুল। এটা হচ্ছে তোমার বোরস কোয়ান্টাইজেশন রুল। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে যে অরবিটস আর স্টেশনারি। তার মানে বেসিক্যালি হচ্ছে যে যখন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তখন সে এনার্জি অ্যাকসেপ্টও করবে না, এনার্জি রিলিজও করবে না। তাহলে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে অরবিটস আর স্টেশনারি। মানে কি? দ্যাট ইজ হোয়েন দ্য ইলেকট্রন rotates in a particular orbit, it does not lose its energy. স্টেশনারি মানে রাদারফোর্ডের যে মডেল, সেই রাদারফোর্ডের মডেলের ডিফেক্টটা বেসিক্যালি এখান থেকে এলিমিনেটেড হচ্ছে, যে যদি তোমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে ঘুরতে যদি সে এনার্জি ছেড়ে দিত, এনার্জি ছেড়ে দিলে কিন্তু সেখান থেকে তোমার হতো, মানে কি বলবো, মানে এনার্জি ছেড়ে দিলে সেখান থেকে তোমার ওই যেটা আছে আর কি, যে একটা রেডিয়েশন তো আসতো, কিন্তু খুব 10⁻⁸ সেকেন্ডের মধ্যে সেটা স্পাইরাল মোশন নিয়ে নিউক্লিয়াসকে ধাক্কা দিত এবং অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যেত। সেটাকে আটকানোর জন্য বোরকে যেটা ধরে নিতে হচ্ছে সেটা হচ্ছে অরবিটাল স্টেশনারি এটা। আর 3 নম্বর হচ্ছে যে যদি তোমাকে স্পেকট্রা পেতে হয়, তাহলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা একটা স্পেসিফিক ভ্যালু যদি থাকে, স্পেসিফিক ভ্যালু মানে হচ্ছে এটা তোমার ধরো স্যার আপনার মাইকটা অফ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, electron can jump from one stationary orbit to another if it can absorb or emit a definite amount of energy such that epsilon n minus epsilon m equal to তোমার হয়ে যাচ্ছে h নিউ আর কি, এরকম আর কি। ঠিক আছে, মানে তোমার বেসিক্যালি হচ্ছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখন মানে এটা হচ্ছে মানে ডেল্টা ডেল্টা এপসাইলন আর কি, দুটো লেভেল, একটা এমএস লেভেল একটা এনএস লেভেল যদি হয়, মানে ধরো এটা যদি একটা এমএস স্টেট হয়,
এটা ধরো একটা এন এর স্টেট ধরো হলো, এর এনার্জি ধরো এপসাইলন এম, এর এনার্জি হচ্ছে এপসাইলন এন। এদের মধ্যে এনার্জি গ্যাপ যেটা, সেই এনার্জি গ্যাপটা হচ্ছে ডেল্টা এপসাইলন, যেটা এপসাইলন এন মাইনাস এপসাইলন এম এইটা, হ্যাঁ। এবারে এই যে চেঞ্জটা এইচ নিউর সঙ্গে সমান হলে তখন হচ্ছে তোমার ট্রানজিশনটা করতে পারছে, অর্থাৎ যদি এনার্জি মানে এইচ নিউ অ্যামাউন্ট এনার্জি সে অ্যাবজর্ব করে, তাহলে লোয়ার এনার্জি লেভেল অর্থাৎ এম এর এনার্জি লেভেল থেকে এন এর এনার্জি লেভেলে চলে যাবে। আর যদি এইচ নিউ অ্যামাউন্ট এনার্জি সে এমিট করে থ্রু লাইট আর কি, তাহলে সে এন এর এনার্জি লেভেল থেকে এম এর এনার্জি লেভেলে নেমে আসবে। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে বোর থিওরির যেটা তিনটে ইম্পর্টেন্ট কি বলবো এটাকে বলা হয় পস্টুলেটস অর অ্যাজাম্পশনস, ঠিক আছে। আর এই পস্টুলেট বা অ্যাজাম্পশনের উপরে বেস করে তোমার বোর্ড থিওরিটা এগোচ্ছে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যেটা ইনফরমেশন হিসেবে খুব মনে রাখা দরকার, যে অ্যাটম হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। আর সেন্ট্রাল ফোর্স প্রবলেম বলে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু কনস্ট্যান্ট হয়। তাহলে এটা একটুখানি অ্যাডিশনাল লিখে রাখি, যে ওই জন্যই বোর অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে টার্গেট করেছিলেন, যে এত কিছু থাকতে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার টু পাই ইন্টিগ্রাল মাল্টিপল সেটা তিনি ফোকাস করলেন কেন, তার কারণটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন is a central force problem for which angular momentum is a constant of motion। এটা এটা একটা অ্যাডিশনালি একটুখানি জেনে রাখা তোমার দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে যখন তুমি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করবে, সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটম হ্যাজ স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। এত ডিস্টার্ব, হ্যাঁ। তাহলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম স্ফেরিক্যালি মানে তার যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে যে এই যে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন একটা ইলেকট্রন ঘুরছে, সেক্ষেত্রে কি হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি তোমার নিউক্লিয়াসের চার্জ যদি প্লাস জেড ইন্টু ই হয়, এই ডিস্টেন্সে যদি আর হয়, সেখানে একটা ইলেকট্রন ঘুরছে, তার ক্ষেত্রে যে ফোর্সটা ফোর্স সেটা হচ্ছে তোমার মানে মানে অ্যাট্রাকটিভ ফোর্স বলা ভালো আর কি, মানে অ্যাট্রাকশন যেটা, রিপালশন তো একটা থাকবে মেকানিক্যাল মানে সেন্ট্রিফিউগাল রিপালশন একটা থাকবে আর কি। তাহলে কুলম্বিক অ্যাট্রাকশন, কুলম্বিক অ্যাট্রাকশনটা এফ কুলম এরকম ধরনের নাম দিচ্ছি, সেটা কত হবে না জেড স্কোয়ার বাই, তুমি সিজিএস এ করলে একরকম এসআই এ করলে একরকম, তাহলে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার হবে তোমার সিজিএস এ করলে, আর এটা হয়ে যাবে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার হয়ে যাবে তোমার এটা এসআই এ করলে এটা। আর এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যে তোমাদের এক্সপ্রেশন গুলো না আইদার সিজিএস অথবা এসআই এ মনে রাখো, মানে রেডিয়াস বলো, এনার্জি বলো, ভেলোসিটি বলো, অনেক এক্সপ্রেশন তোমাকে মনে রাখতে হবে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ফোর্স, অনেক এক্সপ্রেশন তোমাকে কিন্তু মনে রাখতে হবে। যখন তুমি মনে রাখবে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে কি সিজিএস এবং এসআই দুটোই আলাদা করে মনে রাখার দরকার নেই, একটাকে মনে রাখলে আর একটা তুমি অটোমেটিক্যালি মানে করতে পারবে। সেটা কিরকম, যে দেখবে ধরো সিজিএস এ একটা রেজাল্ট ছিল, সেখান থেকে তুমি এসআই এর রেজাল্টে যাচ্ছ, যে সিজিএস এ যেখানে তুমি ই স্কোয়ার পাবে, এসআই এ সেটাকে তুমি রিপ্লেস করে দেবে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে, তাহলেই হবে। বা যেখানে ই পাবে, মানে অন্যভাবে এইটাও বলতে পারা যায়, যে হয়তো তোমার হয়তো সুবিধা হতে পারে বুঝতে, সেটা হচ্ছে যেখানে তুমি ই পাবে সিজিএস এ,
সেইটাকে এসআই এ ই বাই স্কোয়ার রুট ওভার 4πε0 তুমি করে ফেলতে পারবে। অথবা অন্যরকম ভাবে যদি এসআই এ তোমার ই থাকে তাহলে সিজিএস এ নিয়ে যেতে গেলে সেটাকে রুট ওভার অফ 4πε0 ইন্টু ই করে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। মানে সিজিএস এর রেজাল্টে যেখানে ই আছে, এসআই এর রেজাল্ট পেতে গেলে এই ইটাকে রিপ্লেস করে ই বাই রুট ওভার 4πε0 দিয়ে, অথবা এসআই এর যদি ই থাকে সেখান থেকে সিজিএস এ নিতে গেলে তুমি ওটাকে রুট ওভার 4πε0 দিয়ে গুণ করে দেবে। আচ্ছা, যেখানে ε0টাকে বলা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, কারণ নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এই রেজাল্টটা হয়তো অনেক সময় তোমার লেগে যেতে পারে। অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, এবং এর ভ্যালুটা হচ্ছে 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এটা, তাহলে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে এইটা। ঠিক আছে। আচ্ছা, এবারে এক্ষেত্রে থেকে পোটেনশিয়াল এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন সেটা ভি শুধুমাত্র আর এর ফাংশন, সেটা হবে কত -z² হচ্ছে, এটা হচ্ছে সিজিএস এ। আর তাহলে এসআই এ কত হবে -z²/4πε0 ইন্টু আর, এটা হচ্ছে এসআই এ। আচ্ছা, দেখতে পাচ্ছ পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে। তার মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুমি যদি একটা স্ফিয়ার কনসিডার করো অফ ফিক্সড রেডিয়াস আর, তার সর্বত্রই পোটেনশিয়াল এনার্জিটা সমান, তাই তো? সেখানে একে বলা হচ্ছে তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে এটা। আচ্ছা, এবারে তোমার এই ডেরিভেশনটাকে করার জন্য, হ্যাঁ, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে মানে স্টার্টিং ইকুয়েশন যেগুলো, স্টার্টিং ইকুয়েশনটা হচ্ছে তোমার একটা তো সার্টেনলি mvr ইকুয়াল টু n h/2π, এটা তো বলাই হয়েছিল উইথ n ইকুয়াল টু 1 2 3 এইটা। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π ইন্টিগ্রাল মাল্টিপল, যেটা বোরস কোয়ান্টাইজেশন রুল থেকে আসছে। আরেকটা হচ্ছে তোমার এই যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা z² এসআই লিখছি 4πε0r², এটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা দিস উইল বি ইকুয়াল টু mv²r, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার সঙ্গে তোমার বেসিক্যালি সমান হবে। এই দুটো হচ্ছে ইকুয়েশন। তাহলে এইটা ধরো স্টার্টিং ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন ধরো, এটা তোমার আরেকটা ইকুয়েশন। এবারে এই দুটো ইকুয়েশন থেকে তুমি এনার্জি, রেডিয়াস, তারপরে তোমার ভেলোসিটি, সব এক্সপ্রেশন গুলো তুমি পেয়ে যাবে। তাহলে কি কি পাবে? তাহলে এইখান থেকে তুমি যে এক্সপ্রেশন গুলো পেয়ে যাবে আর কি, সেটা আমি জাস্ট লিখে দিচ্ছি। ধরো ধরো তোমার এনার্জিটা প্রথমে বলি। এনার্জিটা ইএন, এইটা, এটা হচ্ছে তুমি ওই বললাম সিজিএস এ করবে কি এসআই এ করবে তার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে। হ্যাঁ, মানে তুমি যদি এসআই এ করে দাও সেটা হয়ে যাবে হচ্ছে একবারে মাইনাস একটা থাকবে mz²e⁴8ε0² n²h², এইটা। এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশনটা -mz²e⁴8ε0² n²h² উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে তোমার এনার্জি এক্সপ্রেশনটা বেরোচ্ছে এটা। আচ্ছা, এবারে এই এনার্জি এক্সপ্রেশন থেকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাকে করতে হবে আর কি। সেটা হচ্ছে যে প্রথমেই যে জিনিসটা আমি বলে নিই যে এই এনার্জিটাকে তুমি দেখো, যখন যদি সত্যি কখনো এনার্জি তোমাকে ক্যালকুলেট করতে হয়, তুমি তো এই এম এর ভ্যালু, ই এর ভ্যালু, হ্যাঁ না সব তো তোমাকে বসাতে হয়। ধরো এই যে এম এর ভ্যালুটা, এটা যে মাস অফ দ্য ইলেকট্রন, সেটা 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, এই একটা রেজাল্ট তোমার লাগবে। আচ্ছা, ইলেকট্রনিক চার্জ যেটা, সেটা তোমার লাগবে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা তোমার লাগবে। প্লাঙ্ক কনস্ট্যান্ট তুমি জানো 6.626 ইন্টু 10⁻⁻,
34 জুল সেকেন্ড সেটা তোমার লাগবে। আচ্ছা, কোথাও কোথাও দেখবে স্পিড অফ লাইট তোমার লাগবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড তোমার লাগছে। আর এপসাইলন জিরো তো আমি অলরেডি বলেছি 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তোমার এই সমস্ত রেজাল্ট গুলো কিন্তু লাগবে। তার মানে এই পার্টিকুলার ক্ষেত্রে যখন তুমি সত্যি ক্যালকুলেশন গুলোকে করবে না, ক্যালকুলেশন গুলো করার সময় যদি এই সমস্ত ডেটা গুলোকে বসিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে হয়, তুমি পাগল হয়ে যাবে। হ্যাঁ, মানে এমসিকিউ বা এই ধরনের মানে এমসিকিউ রিলেটেড পরীক্ষাতে এই পরিশ্রমটা করার কোনো মানে হয় না। সেখানে আমি জাস্ট প্রত্যেকটা রেজাল্ট একটু সামারাইজ করে লিখে দেবো। এইটা অ্যাকচুয়ালি তুমি এই -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট এইভাবে তুমি কিন্তু লিখতে পারো। মানে ইলেকট্রন ভোল্টে এনার্জিটাকে দেখবে এই মানে আমি যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে এই যে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে জেড এবং এন এইটা হচ্ছে তোমার সিস্টেম টু সিস্টেম পাল্টাবে। মানে হাইড্রোজেন অ্যাটম হলে জেড এর ভ্যালুটা 1, এবার হাইড্রোজেন অ্যাটম না হলে হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস বা বেরিলিয়াম 3 প্লাস ইত্যাদি ইত্যাদি হলে জেড এর ভ্যালু তার মতো করে পাল্টাচ্ছে। আর এন যেটা কোয়ান্টাম নাম্বার তার ভ্যালু 1 2 3 4 যা খুশি হতে পারে। তার মানে জেড আর এনটাকে ফ্রি রেখে এখানে জেড আর এন এই দুটোকে ফ্রি রেখে বাকি যেটা দেখো এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন জিরো স্কয়ার এইচ স্কয়ার সেটাকে তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে না, সেটাকে 13.6 ইলেকট্রন ভোল্ট হয়। সেখানে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কিন্তু তুমি এইটা মনে রাখবে, এনার্জিটা হচ্ছে -13.6 ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার। এইটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি মনে রাখবে। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ধরো দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যখন তুমি ক্যালকুলেট করবে, হ্যাঁ, তাকে যদি তোমার এইচসি দিয়ে ভাগ করে দাও, ধরো N1 লেভেল থেকে N2 লেভেলে ট্রানজিশনটা হচ্ছে, ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ইনটা সেন্টিমিটার ইনভার্স তুমি লিখতে চাইছো, তাহলে সেটা কি হবে না, বেসিক্যালি হচ্ছে এনার্জিটা N2 লেভেলে, এনার্জিটা N1 লেভেলে, তাকে তোমাকে এইচসি দিয়ে ভাগ করতে হবে। এটা ঠিক আছে? তো ভাগ করলে কি বেরোবে? ভাগ করলে দেখো যে যেটা এই এক্সপ্রেশন থেকে যদি তুমি করো জিনিসটাকে, সেটা বেরোবে হচ্ছে তোমার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 divided by 8 epsilon 0 square ch square ch cube। হ্যাঁ, মানে এইটা মানে এটা এটা আমি যেটা করছি যে এখানে ধরো এই যে এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার আর একটা সিএইচ দিয়ে গুণ হয়েছে, মানে সিএইচ কিউ হয়ে গেল। করে তারপরের পার্টটা পরে থাকবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তার মানে জিনিসটা দাঁড়াবে যেটা তোমার জেড স্কোয়ার, এই পার্টটাকে তুমি আলাদা রেখে দাও, জেড স্কোয়ার ইন্টু তোমার এখানে একটা রিডবার্গ কনস্ট্যান্ট চলে এলো, আর এইচ আমি নাম দিচ্ছি 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে, যেখানে আর এইচটা যেটা সেটা হচ্ছে তোমার এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার সি ইন্টু এইচ কিউ। একে বলা হচ্ছে তোমার রিডবার্গ রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে তোমার রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে? আর এইখানে এখানে আর এইচ আমি বলছি বটে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে মানে আমি যেভাবে লিখেছি সেখানে ইলেকট্রনের মাস ইনভলভ বলে সেটাকে আলাদা করে এই সাফিক্স না দিয়ে এটাকে আর ইনফিনিটি নাম দিয়েছি। ইনফিনিটির মানেটা কি পরে বুঝতে পারা যাবে। মানে এখানে নিউক্লিয়াসের মাসটাকে ইনফিনিটি ধরে নেওয়া হয়েছে আর কি। সেখানে আর এইচ যেটা সেটা রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম না করে এটা আর ইনফিনিটি এখন লেখা ভালো। কারণ রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটমটাকে অন্যরকম ভাবে লিখতে হয় আর কি। এখন এই এমটা তোমার রিডিউস মাস দিয়ে রিপ্লেসড হবে আর কি। এটা এম ইনফিনিটি, সেটা হচ্ছে তোমার রিডবার্গ কনস্ট্যান্ট। আচ্ছা, ঠিক একই রকম করে এখানে যদি সমস্ত ডেটাগুলোকে বসিয়ে দিতাম এম ই এপসাইলন জিরো সি এইচ, তাদের সব কনস্ট্যান্ট ভ্যালু, তাদের ভ্যালুগুলিকে তুমি বসিয়ে দিতাম, তাহলে এটা বেরোতে হচ্ছে 109,737.32 সেন্টিমিটার ইনভার্স। তার মানে দেখো যে যদি তোমার কখনো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য N1 লেভেল থেকে N2 লেভেলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হয়, তাহলে তুমি একদম এই ফর্মুলায় বসাবে যেখানে আর ইনফিনিটি, যেটা রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু তোমার অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি বসাতে পারবে, বসালে দেখো ওভারঅল
অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা অনেক সিম্পলিফাই হয়ে যাবে এইটা। আর স্পেশাল কেসে হাইড্রোজেন অ্যাটম যখন তুমি কনসিডার করবে তখন জেডটা তোমার 1 হয়ে যাবে। তাহলে পর হাইড্রোজেন অ্যাটম জেড ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তখন নিউ বারটা n1 থেকে n2 তে যখন যাচ্ছ তুমি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা জাস্ট ওই জেডটা বাদ চলে গেল 1 বাই মানে আর ইনফিনিটি ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। আচ্ছা দেখো এখানে n1 এবং ইন্টিজার এইটুকু বলা হয়েছে। এবার আমি এখানে তো আরবিট্রারি n1 লেভেল থেকে n2 লেভেল বা n2 লেভেল থেকে n1 লেভেল ট্রানজিশন আমি কনসিডার করেছি। তাহলে যদি এরকম করা হতো যে তোমার এই ধরো তুমি যে ট্রানজিশনটাকে করছো সেটা হচ্ছে মানে এইটা অ্যাকচুয়ালি এইভাবে না করে ফাইনালটা হচ্ছে n2 ঠিক আছে একই ব্যাপার, মানে n2 থেকে n1 যা এনার্জি লাগবে n1 থেকে n2 বেসিক্যালি একই এনার্জি লাগবে। হ্যাঁ, এইটা তোমার ঠিক আছে, এটা বেসিক্যালি পজিটিভ আর কি এটা। আচ্ছা দেখো এবারে যদি এরকম হতো যে আমি যদি এমিশন কনসিডার করি, ধরো আমি এমিশন স্পেক্ট্রা কনসিডার করি, ফর এমিশন স্পেক্ট্রা যদি আমি দেখি, এমিশন স্পেক্ট্রা থেকে এটা হবে যে এটা n1 থেকে n2 না করে তখন তোমাকে n2 থেকে n1 করতে হবে আর কি, মানে মানে ফাইনালটা হচ্ছে n2, ইনিশিয়ালটা হচ্ছে n1। এখানে আমি এখানে যেটা লিখেছি যে মানে n2 থেকে n1 এর ট্রানজিশনটা ঘটছে এটা হচ্ছে অ্যাবজর্পশনের জন্য বা এমিশনের জন্য করে ওটা n2 থেকে n1 লিখতে আর কি, মানে সেটা হয়তো প্রথম থেকে লিখে দিলে হতো, মানে সেটা সেটা এক কাজ করি, হ্যাঁ, এটাকে n1 থেকে n2 না করে না n2 থেকে n1 করে আসলে মানে অ্যাটমিক স্পেক্ট্রা যেটা অ্যাটমিক স্পেক্ট্রা অ্যাবজর্পশন স্পেক্ট্রা হয়, এমিশন স্পেক্ট্রা হয়, লোকে নরমালি এমিশন স্পেক্ট্রাটা দেখে। তার মানে এমিশন স্পেক্ট্রা মানে কি বেশি থেকে কমেতে আসছে, আর অ্যাবজর্পশন স্পেক্ট্রা হলে কম থেকে বেশি থেকে আসছে। n1 টাকে আমি কম ধরছি, n2 টাকে বেশি ধরছি, তার মানে এটাকে তুমি জাস্ট n2 থেকে n1 লেখো বা n2 থেকে n1 লেখো। মানে পরে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি দেবে সেগুলো হচ্ছে অ্যাবজর্পশন স্পেক্ট্রা, সেটা সবসময় লোয়ার লেভেল থেকে আপার লেভেলে দেখতে হয়। আর অ্যাটমিক স্পেক্ট্রা ইউজুয়ালি এমিশন স্পেক্ট্রা, এমিশন স্পেক্ট্রা মানে বেশি থেকে তোমার বেসিক্যালি কমেতে আসছে আর কি, এইটা ঠিক আছে এটা। আর এবারে তুমি এই ধরো n1 এর ভ্যালুটাকে তুমি 1 ধরলে আর n2 টাকে তুমি 2, 3, 4 ইত্যাদি যা খুশি ধরলে, তাহলে এখান থেকে তুমি ধরো 2 থেকে 1 এ, 3 থেকে 1 এ, 4 থেকে 1 এ, 5 থেকে 1 এই যে ট্রানজিশন গুলো হবে তাহলে অনেকগুলো করসপন্ডিং লাইন পাবে। তাহলে এই লাইনগুলোকে বলা হচ্ছে তোমার লাইম্যান সিরিজ দিচ্ছে, লাইম্যান সিরিজ। এবারে n1 টাকে তুমি 2 ধরে যদি n2 টাকে তুমি 3, 4, 5 ডট 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 ধরো, মানে যেখান থেকে হোক না কেন সেটা 2 এ আসছে আর কি। মানে 2 এর থেকে বেশি কোনো কোয়ান্টাম স্টেট থেকে 2 এ যখন আসছে সেটা আরেকটা পার্টিকুলার সিরিজ দিচ্ছে যাকে বলা হচ্ছে বামার সিরিজ। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা ভিজিবল রিজিয়নে দেখতে পাওয়া যায়। এইটা দেখতে পাবে তুমি ইউভি রিজিয়নে। আর বামার সিরিজটা আগে আবিষ্কার হয়েছিল 1885 সালে, কারণ এটা হচ্ছে ভিজিবল রিজিয়নে দেখতে পাওয়া যায়। এই যে বাকিগুলো n1 টা 3 তে আসছে, n2 টা 4, 5, 6 ডট 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 ডট, n1 টা ধরো 4 এ আসছে, n2 টা 5, 6, 7 ডট 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 ডট, n1 টা 5 এ আসছে, n2 টা হচ্ছে 6, 7, 8 ডট 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 ডট, এইরকম করে সব সিরিজগুলো আসছে। হ্যাঁ, তোমার n1 ইকুয়াল টু ধরো 6 এও লিখে ফেলতে পারো একবারে, n1 ইকুয়াল টু 6 এ আসছে, n2 টা হচ্ছে 7, 8, 9 এসব আসছে, ঠিক আছে। তাহলে এইগুলো যথাক্রমে লাইম্যান বামারের পরে ফার্স্ট চেন ব্র্যাকেট ফান্ড হামফ্রে হামফ্রে সিরিজ এগুলো সব তোমার দিচ্ছে, ঠিক আছে। এসব বিভিন্ন সিরিজগুলো তোমার দিচ্ছে আর কি। এবং এই যে সিরিজগুলো যেটা তুমি দেখবে এই সিরিজগুলো সব আইআর রিজিয়নের মধ্যে পড়ে, এগুলো ঠিক আছে। তার মানে তুমি দেখো এই বিভিন্ন রকমের স্পেকট্রাল লাইন টাইনগুলো বা স্পেকট্রাল সিরিজগুলো
এই এনার্জি এক্সপ্রেশন থেকে কেমন করে পেতে পারো সেটা তুমি এখানে দেখে নিতে পারলে আর কি। ঠিক আছে? এটা আচ্ছা। আর যেটা তোমার লাগবে যে এই যে এনার্জি এক্সপ্রেশনে বা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যখন তুমি ক্যালকুলেট করছো তখন জাস্ট যে লেভেলে এনার্জিটা আছে সেইখান থেকে ইনফিনিটিতে যদি ইলেকট্রনকে তুমি পাঠিয়ে দাও তার জন্য যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি বলা ভালো, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, এটা কি হবে? m e⁴/8 h স্কয়ার। দেখো দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যখন তুমি ক্যালকুলেট করছো তখন বেসিক্যালি কি মানে এই যে এখানে তো আমি ফ্রিকোয়েন্সিতে মানে ওয়েভ নাম্বারে তো এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করেছি। ওয়েভ নাম্বারে যদি না করতাম তাহলে কি হতো এখানে একটা সিএইচ দিয়ে ভাগটা হতো না, সিএইচ দিয়ে ভাগটা না হলে mz²e⁴/8 হতো। আর এখানে 1/n1² - 1/n2², এখানে n1 টা 1 আর n2 টা হচ্ছে ইনফিনিটি। তার মানে বেসিক্যালি এইটা বেরোতো এবং এটাকে যদি তুমি ক্যালকুলেট করে নাও এই ভ্যালুগুলোকে বসিয়ে তাহলে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম যেটা বেরোবে সেটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ডেটাটা হচ্ছে তোমার 13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে? এটা হলো। তাহলে মানে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল বের করতে হয়, তাহলে জেনারেল এক্সপ্রেশন ফর আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে? এক্সপ্রেশন অফ আয়নাইজেশন পোটেনশিয়াল আইপি যদি আমি বলি সেটা হচ্ছে তোমার 13.6 ইলেকট্রন ভোল্ট, তার সাথে গুণ হবে হচ্ছে তোমার z²/n²। এটা তাহলে কার ক্ষেত্রে দেখছো তার জেড এর ভ্যালু পাল্টাবে এবং কোন লেভেল থেকে ট্রানজিশনটা তুমি দেখছো তার উপরে আর কি। হ্যাঁ, করলে তাহলে এইটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে যদি কোন একটা সাবস্টেন্সের আয়নাইজেশন পোটেনশিয়াল তোমাকে বের করতে বলে তুমি এই পার্টিকুলার ফর্মুলা দিয়ে এটাকে বের করতে পারবে। ঠিক আছে? তো সবসময় জেনারেল এক্সপ্রেশন গুলো মানে এই ধরনের সিম্বলিক এক্সপ্রেশন গুলো মনে রাখবে। মানে জেনারেল এক্সপ্রেশন বাট ওই মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, এপসাইলন 0, প্লাঙ্ক কনস্ট্যান্ট এইসব দিয়ে নয়। তুমি এইরকম ভাবে মনে রাখবে তাহলে তোমার ক্যালকুলেশন করতে তোমার অনেকটা সুবিধে পেয়ে যাবে তুমি। ঠিক আছে? তাহলে দেখো তাহলে এনার্জি নিয়ে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেগুলো আমরা বললাম। এনার্জি এক্সপ্রেশন, তোমার রেডিয়াসের ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন, আয়নাইজেশন পোটেনশিয়ালের এক্সপ্রেশন, এটা। ঠিক আছে? আর এখানে একটা অ্যাডিশনাল জিনিস একটুখানি বলে নেওয়ার দরকার যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ধরো ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন আয়নস, হ্যাঁ, তোমার পোটেনশিয়াল এনার্জিটা -z²/4πε0r হয়। আচ্ছা, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। আচ্ছা, কাইনেটিক এনার্জিটা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। সেটা হয়ে যায় z²/8πε0r, এটা। আর টোটাল এনার্জি যেটা সেটা হয়ে যাবে তাহলে -z²/8πε0r, এটা হচ্ছে তোমার টোটাল এনার্জি। টোটাল এনার্জি। ঠিক আছে? এটা তাহলে এইখান থেকে দেখো তাহলে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে তোমার নেগেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি, এটা তুমি দেখতে পাচ্ছ। মানে দেখো কাইনেটিক এনার্জি তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি তার ঠিক নেগেটিভ হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে বলবে এটা যে ভিরিয়াল থিওরেমটা তোমার ওবেট হচ্ছে। ভিরিয়াল থিওরেম একটা বলে একটা ব্যাপার আছে, সেটা তোমার ওবেট হচ্ছে, সেটা তুমি এখান থেকে বুঝতে পারলে। আচ্ছা, তো এই কনটেক্সটে ভিরিয়াল থিওরেমটা কি একটুখানি জাস্ট বলে নিই। সেটা হচ্ছে এই যে যদি এমন হতো, ভিরিয়াল থিওরেমটা জাস্ট একটু বলে নিই, আগে বলেছি কিনা জানি না, একটুখানি উল্লেখ অন্তত করে দেওয়া যাক। ভিরিয়াল থিওরেম জিনিসটা কি?
না, যদি ধরো পোটেনশিয়াল এনার্জিটা এরকম হয়, সেটা হচ্ছে ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এস এরকম দেখতে হলো ধরো, মানে যেটা পোটেনশিয়াল এনার্জি যে আর বা পজিশনের ফাংশন, সেটা হচ্ছে তোমার এরকম ভাবে রিলেটেড আর টু দি পাওয়ার এস এর সঙ্গে যদি রিলেটেড হয়, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা এইটা, দেন যেটা হবে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এই হচ্ছে তোমার বেসিক্যালি ভিরিয়াল থিওরেমটা। ঠিক আছে। আর এবারে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অন ইলেকট্রন আয়নের জন্য কি হচ্ছে না, পোটেনশিয়াল এনার্জি এটা মাইনাস জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, তাহলে এই ফর্মে লিখলে এসটা কত হচ্ছে, এসটা -1 হয়ে যাচ্ছে, এসটা যদি -1 হয়ে গেলে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস ইন্টু পোটেনশিয়াল এনার্জি। এটাই যদি তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ভাবো, তাহলে পোটেনশিয়াল যদি ভিএক্স হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, এক্স এর পাওয়ার হচ্ছে 2, তখন এস এর ভ্যালু যখন 2 হয়ে যাবে, তো 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি 2 ইন্টু পোটেনশিয়াল এনার্জি, সেখানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি তোমার হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে এনার্জি এক্সপ্রেশনটা ভিরিয়াল থিওরেমটা ওবে করে, সেইটা একটুখানি জাস্ট দেখে নেওয়ার দরকার আছে, সেটা আমরা একটুখানি বলে দিলাম এইটা। আর এবারে যদি তুমি এই বিভিন্ন এনার্জি স্যার একবার আগের পেজটা দেখাবেন? দেখো, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, যদি তোমার এই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ দেখো, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে এই প্রথম যে এনার্জি গ্যাপটা যতটা হবে, তারপরে এনার্জি গ্যাপটা তোমার কমে যাবে, তারপর এনার্জি গ্যাপ আরো কমে যাবে, তারপরে এনার্জি গ্যাপ আরো কমে যাবে। এরকম করে এই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি তোমার কমতে থাকে। গ্র্যাজুয়ালি তোমার কমতে থাকে আর, হ্যাঁ, এইটা তোমার এটা একটা ইম্পর্টেন্ট, যে তোমার এটা ধরো এই এন ইকুয়াল টু 1 এর জন্য 2, 3, 4, 5 ডট 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 ডট, মানে এখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পেসিং বিটুইন টু successive energy levels decreases with increase in কোয়ান্টাম নাম্বার। তাহলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক পলিইলেকট্রন সিস্টেমের জন্য স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল ডিক্রিজ করছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। এটাই যদি হারমোনিক অসিলেটর হতো, তাহলে এনার্জি লেভেল ইকুইপেস্ট হতো। রিজিড রোটার প্রবলেম যদি হতো, তাহলে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল অ্যাকচুয়ালি তোমার ইনক্রিজ করে যেত। হ্যাঁ, এগুলো সব হতো। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, হলো। আচ্ছা, এবারে চলে আসি রেডিয়াসে। আচ্ছা, রেডিয়াসে যদি তুমি এক্সপ্রেশনটাকে দেখো, আর এন, আমি এসআই সবটাকে করছি, সেটার এক্সপ্রেশন অ্যাকচুয়ালি বেরোয় এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা হচ্ছে তোমার রেডিয়াসের এক্সপ্রেশন। ঠিক আছে, এমনিতে কিছুই না, দেখো না, এইখান থেকে তুমি বুঝতে পারবে এই যে টোটাল এনার্জিটা কি ছিল, মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর ছিল। তাহলে এবারে তুমি এই এক্সপ্রেশনে এনার্জির এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও, কারণ এনার্জি এক্সপ্রেশন তুমি অলরেডি মুখস্থ করে ফেলেছো, সেখান থেকে আর এর ভ্যালুটাকে বের করার জন্য এটা বের হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা। আর এবারে এইখানে দেখো, যদি আমার এন ইকুয়াল টু 1 হয়ে যায় আর জেড ইকুয়াল টু 1 হয়ে যায়, তখন যেটা পাবো সেটা হচ্ছে এ জিরো, সেটা বেসিক্যালি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করা, সেটা বেরোবে 0.529 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে তোমার বোর্ড এরিয়া। বোর্ড এরিয়া মানে হাইড্রোজেন অ্যাটমে এন ইকুয়াল টু 1 এ যে ইলেকট্রনটা করছে, তার যে রেডিয়াসটা, সেটা হচ্ছে এ জিরো, সেটা হচ্ছে তোমার বোর্ড এরিয়া, যেটা 0.529 অ্যাংস্ট্রম। তার মানে আর এনটা তুমি মনে রাখবে কেমন করে, তাহলে এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো। তাহলে এইভাবে তুমি মনে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে, যেখানে এ জিরোর ভ্যালুটা হচ্ছে তোমার 0.529 অ্যাংস্ট্রম। তা তোমাকে অত কষ্ট করে কিছু মনে রাখার দরকার নেই। দেখো, এ জিরোটা 0.529, মানে এইচ পাই এম ই এদের ভ্যালুগুলোকে বসালে এটা 0.529 অ্যাংস্ট্রম হবে। তাহলে আরবিট্রারি সিচুয়েশনে রেডিয়াস অফ দ্য অরবিট তোমাকে বের করতে হয়, সেটা এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো, এইরকম ভাবে তুমি লিখে ফেলতে পারবে।
নেক্সট হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি বলা ঠিক না, এটা স্পিড বলা ভালো। কারণ এখানে তো ভেলোসিটি ডিরেকশনটা কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে। লোকে স্লপিটি ভেলোসিটি বলে, আমরাও বলি, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে স্পিড, স্পিড অফ দ্য ইলেকট্রন। ধরো ভি দিয়ে এক্সপ্রেস করছি, ঠিক আছে? আচ্ছা, এবারে ভিটা মানে বেসিক্যালি তোমার ভি এন আর কি, এটা তার এক্সপ্রেশনটা বেরোবে 2πz² ডিভাইডেড বাই n ইন্টু এইচ। এটা কিছুই না, ধরো তুমি তো রেডিয়াসের এক্সপ্রেশন পেয়ে গেছো, এবারে এম ভি আর ইকাল টু এন এইচ ওভার 2π, সেই এক্সপ্রেশন যদি বসাও, ভি এনটা বেরোবে 2πz² n ইন্টু এইচ। আচ্ছা, এবারে দেখো ফর জেড ইকাল টু 1 অ্যান্ড n ইকাল টু 1, যে ভেলোসিটি তুমি পাবে সেটা কত হবে না 2π² হবে, এটা এটা 2π² এটা হচ্ছে দাঁড়াচ্ছে তোমার এটা। আচ্ছা, এবারে এই যে জিনিসটা সেটা হচ্ছে তোমার আলফা ইন্টু স্পিড অফ লাইট হয়, যেখানে আলফাটা কত হলো তাহলে 2π² এটা হয়ে গেল। আর এটাকে বলা হচ্ছে তোমার ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট এবং এর ভ্যালুটা কত, 1/137 মতো, মানে 1/137। আর যদি তুমি মনে রাখতে পারো তো 03605, 03605 এটা তুমি বলে, নাহলে ইউজুয়ালি 1/137, সেটা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট এটা। তাহলে দেখো, তাহলে ভেলোসিটির এক্সপ্রেশন যখন তুমি লিখবে, তখন একটা জেড বাই এন তোমার এসে গেছে, তার সঙ্গে ভি ওয়ান গুণ হবে, কারণ /2π² যেটা, সেটা তোমার ভি ওয়ান তোমার লিখতে হবে। আর ভি ওয়ানটা কত তোমার আলফা ইন্টু সি, এইটা। তাহলে এইটুকু মনে রাখলে তোমার দেখো স্পিড বা ভেলোসিটি তুমি ক্যালকুলেট করতে পারবে, জেড বাই এন আলফা ইন্টু সি, ঠিক আছে? আলফা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, তার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে 1/137, এটা এটা হচ্ছে স্পিড অফ দ্য ইলেকট্রন, যেটা বের করে ফেললে, ঠিক আছে? হলো। তার মানে এই যে এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার এনার্জি এক্সপ্রেশন জানা দরকার আছে, তার রেডিয়াসের এক্সপ্রেশন জানা আছে, তার ভেলোসিটির এক্সপ্রেশন জানা আছে। বাকি সবকিছু তুমি এইখান থেকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে নিতে পারবে, এটা। তাহলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য তোমার মানে বোর থিওরিটা হচ্ছে দ্য ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি। সেটা কোন তিনটে পস্তুলের উপরে বেস করে আছে সেটা আমরা দেখলাম, এবং সেখান থেকে এনার্জি এক্সপ্রেশন সেটা নিয়ে আলোচনা করা হলো, রেডিয়াসের এক্সপ্রেশন সেটা নিয়ে আলোচনা করা হলো, স্পিডের এক্সপ্রেশন সেটা নিয়ে আমরা আলোচনাটাকে করলাম, এটা। আচ্ছা, আচ্ছা, এইটা হলো তোমার বেসিক্যালি বোর থিওরিতে, ঠিক আছে? হুম। আচ্ছা, এবারে তুমি যদি বোর থিওরি থেকে একটু সমারফেল থিওরিতে চলে যাও, সমারফেল থিওরিতে চলে যাও, এক্ষেত্রে হচ্ছে অরবিটস গুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হয়ে যাবে। অরবিটস আর ইন জেনারেল ইলিপ্টিক্যাল। আর এবারে সমারফেল থিওরি দু রকমের হয়, আমি প্রথমটাকে এটা করতে চাই নন রিলেটিভিস্টিক। নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে অরবিটস আর ইন জেনারেল ইলিপ্টিক্যাল। আর এবারে এই যখন তুমি একটা ইলিপস কনসিডার করছো, ইলিপস যখন কনসিডার, একটা সেমি মেজর অ্যাক্সিস আছে আর সেমি মাইনর অ্যাক্সিস আছে, এটা ঠিক আছে? আচ্ছা, এবারে এই ইলিপ্টিক্যাল অরবিটে তোমার যদি সেমি মেজর অ্যাক্সিস এ এবং সেমি মাইনর অ্যাক্সিস বি হয়, এই সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস তারা অ্যাকচুয়ালি রিলেটেড। কেমন করে রিলেটেড না, এ বাই বিটা সেটা বেসিক্যালি এন বাই কে হয়, বা এন বাই এল প্লাস ওয়ান হয়, এইটা। আর এনটা হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার,
এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে কে বা এন, এল দুজনই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। মানে কে আর অর এল দুজনকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলে, কিন্তু কে আর এল কিরকম ভাবে রিলেটেড না, এলটা বেসিক্যালি তোমার কে মাইনাস ওয়ান আর কি। মানে কেটা শুরু হয় ওয়ান থেকে আর এলটা শুরু হয় জিরো থেকে, আমি সেটা আসছি আর কি। এলটা বেসিক্যালি কে মাইনাস ওয়ান, এবং কোনটা কোথা থেকে শুরু হয় সেটা আমি জাস্ট বলছি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি যে এই যে তোমার সমারফিল্ড থিওরিটা তোমার আসছে, সেই সমারফিল্ড থিওরিটা দুটো ইম্পর্টেন্ট কনসেপ্টের উপরে বেশ করে আসছে। মানে দুটো মানে বেসিক্যালি একটা দুটো কোয়ান্টাইজেশন রুল থেকে আসছে আর কি, যাকে বলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। তাহলে এইটাতে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা আমি একটু পরে একটু ভালো করে বলছি। তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা এখানে যে তুমি যখন ব্যবহার করছো তখন এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানে এখানে মানে যখন তুমি সার্কুলার অরবিট বলেছিলে তখন রেডিয়াসটা ফিক্স, শুধুমাত্র অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছিল। এখন কিন্তু রেডিয়াসও পাল্টাচ্ছে, অ্যাঙ্গেলও পাল্টাচ্ছে, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব পাল্টাচ্ছে এবং তার অ্যাঙ্গেলটাও পাল্টাচ্ছে। হ্যাঁ, সেখানে তোমার দুটো কোয়ান্টাইজেশন কন্ডিশন লাগে, ইন্টিগ্রাল পি আর ডিআর, সেটা হচ্ছে এনআর ইন্টু এইচ হয় উইথ এনআর ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। আর সাইক্লিক ইন্টিগ্রাল অফ এই ধরো পি থিটা ডি থিটা, এইভাবেই তুমি লিখতে পারো, পি থিটা ডি থিটা, সেটা হয়ে যাচ্ছে তোমার এন থিটা ইন্টু এইচ উইথ এন থিটা ইকুয়াল টু তোমার 0 1 2 3 ইত্যাদি ইত্যাদি। এইটাকেই তুমি বেসিক্যালি কে ইন্টু এইচ এইভাবে লিখতে, মানে যেটা এন থিটা সেটাই বেসিক্যালি তোমার কে, এইটা। আচ্ছা, এবারে এই এনআর প্লাস এন থিটা সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এন, যেটা তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে এনআর প্লাস কেও তুমি বলতে পারো, অর এনআর প্লাস থিটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে এটা এই দুটো যে কোয়ান্টাইজেশন রুল তার উপরে বেস করে কিন্তু এটা আসছে এটা। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে দুটো কোয়ান্টাম নাম্বার চলে এলো তোমার, এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এলটা সেটাকে বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তার ভ্যালুটা হতে পারে 0 1 2 ইত্যাদি থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত। প্রিন্সিপাল কোয়ান্টাম না এন এর যে অ্যালাউড ভ্যালু সেটা তো আমাদের অলরেডি জানা আছে, মানে যেটা এন এর অ্যালাউড ভ্যালুটা হচ্ছে 1 2 3 4, যেটা বোর্ড থিওরিতে যে কোয়ান্টাম নাম্বারটা সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানেও এনটা হচ্ছে তোমার সকাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তার ভ্যালুটা 1 থেকে স্টার্ট। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম মানে এলটা সেটা এন এর উপর নির্ভর করে, এল এর ভ্যালু 0 1 2 3 ইত্যাদি থেকে যায়, হ্যাঁ 3 4 এইভাবে। এবং তার মতো করে এদের বিভিন্ন রকম নাম আছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ, এক্সেট্রা, এসব আবার নাম আছে এটা, ঠিক আছে। তো যে এসপি ডিএফ এইগুলোকে বলা হবে তোমার সকল সাব অরবিট। তাহলে আগেরটা ছিল শুধু অরবিট, মানে এন এর শুধুমাত্র এন ইনভলভ ছিল, এখন এন এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এল এর একাধিক ভ্যালু থাকতে পারে, সেখান থেকে তুমি বেসিক্যালি সাব অরবিট গুলোকে পাবে। এবং তুমি বুঝতে পারছো সেই অরবিট গুলো এক্সেন্ট্রিসিটিটা সেটা কিন্তু তোমার ওই এল মানে এক্সেন্ট্রিসিটি মানে এ বাই মানে এক্সেন্ট্রিসিটিটা এ বি এর উপর নির্ভর করে দাদা। মানে যাক, মানে ইলিপসটা হচ্ছে কতটা ফ্ল্যাট বা কতটা তোমার এ মানে চাপা, সেইটা তোমার সকল এই কোন একটা গিভেন এন এর জন্য এল এর ভ্যালু থেকে তুমি বুঝতে পারবে। দেখো আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি, ধরে নাও খুব সহজ সিচুয়েশনে, ধরে নাও এন ইকুয়াল টু তুমি 2 বলছো, সেখান থেকে এল এর ভ্যালু তুমি 0 ভাবতে পারো, এল এর ভ্যালু 1 তুমি ভাবতে পারো, ঠিক আছে। তাহলে তুমি যদি এ বাই বিটাকে করো এন বাই এল প্লাস 1, তাহলে এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে তোমার 2 হচ্ছে, আর এই পার্টিকুলার ক্ষেত্রে এ বাই বিটা হচ্ছে তোমার 1 হয়ে গেছে। তার মানে এইখানে বেসিক্যালি দেখো এ ইকুয়াল টু বি হয়ে গেল, আর এখানে দেখো এ ইকুয়াল টু তোমার 2b হয়ে গেল, এটা। তাহলে তুমি যখন ছবি আঁকছে ধরো এসছে, দেখো যখন এ ইকুয়াল টু বি তখন ইলিপসটা বেসিক্যালি সার্কেল হয়ে গেল, সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিস দুটো তোমার বেসিক্যালি সমান হয়ে গেল, এটা। যখন এ ইকুয়াল টু বি তখন তোমার বেসিক্যালি এই ধরনের দেখতে হয়ে গেল, এটা। আচ্ছা, এবারে যখন এ ইকুয়াল টু 2b তখন জিনিসটা কি দাঁড়াচ্ছে,
তখন জিনিসটা কেটে দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এটা তোমার 1 মিনিট। আমি একটা রাফটি একটা ছবি তোমাকে দেখালাম আর কি এরকম। দেখো এখানে এখানে তুমি এইটাকে মাঝখান ধরো, মানে ফোকাসটা যেখানে আছে আমি সেখানেই দেখেছি। তাহলে এইখান থেকে যদি ধরো এই ভ্যালুটা কতটা, এটা দেখা তো অর্ধেকটা, মানে দেখো এইটা যদি তোমার এইটা যদি তোমার বি হয়, এটা যদি তোমার এ হয়, পরীক্ষা এ ইকুয়াল টু প্রায় 2 এর সঙ্গে সমান এটা। আর আগে এ যতটা ছিল এখানে বি হচ্ছে বেশিরভাগ তোমার ততটা ছিল। দেখো তুমি দুটো অরবিট পেলে এটা। তাহলে যখন এন ইকুয়াল টু 0 আর এন ইকুয়াল টু 2 আর এল ইকুয়াল টু 0, সেইখানে তুমি পাচ্ছ যেটা সেটা হচ্ছে তোমার, সরি, তোমার 1 মিনিট, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হচ্ছে তোমার 2s। আমি এটার নাম দিচ্ছি সকল। আসলে অরবিটালের সঙ্গে গুড়িয়ে ফেললে হবে না, এল ইকুয়াল টু 0 মানে এস তো, আর এল ইকুয়াল টু 1 হলো সেটা পি, তাহলে এন ইকুয়াল টু 2 আর এটা 2s হলো, আর এটা হলো তোমার সকল 2p। এটা এটা হচ্ছে 2s 2p। এটা কিন্তু অরবিটাল না, এগুলোকে আমি সাব অরবিট বা উপকক্ষ নাম দিচ্ছি। অরবিটালটা পুরোটা ওয়েব মেকানিক্যাল মডেলে আসে এটা, ঠিক আছে। এটা আচ্ছা, এটা হচ্ছে কার জন্য করলাম, না এটা হচ্ছে নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরি থেকে করলাম, এবং এনার্জি এক্সপ্রেশনটা কিন্তু এক্স্যাক্টলি একই থাকে। তাহলে ইন নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরি, ভিস্টিক সমারফেল থিওরি, এনার্জি ডিপেন্ড অনলি অন এন, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম শুধুমাত্র এন এর উপরেই ডিপেন্ড করে। তার মানে এনার্জি এক্সপ্রেশনটা এখনো হচ্ছে তোমার ইএন ইকুয়াল টু মাইনাস এম জেড স্কোয়ার ইটু পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই এনার্জি এক্সপ্রেশনটাই কিন্তু থাকবে এটা। আর ওরকম ইলিপ্টিক্যাল অরবিট তুমি পাচ্ছ। আর এবারে যদি এটা রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে তুমি চলে যাও, রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে প্রথম কথা হচ্ছে যে তোমার আহ, এগুলা ঠিক টিপিক্যাল ইলিপ্টিক্যাল নয়। তোমার অরবিটস আর নট টিপিক্যালি elliptical but gives Rossetti। এটা মানে রসেটি মানে হচ্ছে তুমি যদি এরকম করে ভাবো, ধরো একটা ছোট সার্কেল লাগলে একটা তোমার বড় সার্কেল লাগলে, যেমন ধরো হলো এটাকে বলো, তোমার এটা তো ভুল হলো, এটা দেখো। এবার কি হবে না, এক্ষেত্রে ছবিটা হচ্ছে এরকম দেখতে হয়। এই ধরো তোমার এই হলো তো, এবারে এইটা তোমার এইখান থেকে শুরু করে এখানে গিয়ে থামবে না, মানে এটা তো নর্মাল ইলিপসের ক্ষেত্রে এরকম দেখতে হয় তো, এখন এরকম করে থামবে না, এটাকে এটা হবে তার বদলে তোমার এই যে মেজর অ্যাক্সিসটা, সরি, মেজর অ্যাক্সিসটা সরে যাবে। কেমন করে, তার একটা পিসিক্ষণার মোশন থাকবে। ধরো এটা তুমি এখানে পাঠাও, এটাকে এখানে পাঠাও, আমি কয়েকটা করে তোমায় দেখাচ্ছি, সরি। তো তুমি এখান থেকে শুরু করলে, এটা শুরু করে এইটা কিন্তু তোমার এইখানে গিয়ে শেষ হবে, আবার এখান থেকে শুরু করে এটা তোমার এইখানে গিয়ে শেষ হবে, আর এখান থেকে শুরু করে সেটা তোমার এখানে গিয়ে শেষ হবে, এখান থেকে শুরু করে, ওহ সরি, ওহ আমি ছবিটা শুধু বারবার ভুলে গেছে ফেলছি। হ্যাঁ, উপর দিয়ে যাবে, ভেতরে ঢুকবে না।
মানে যে এখান থেকে শুরু করলে এই মানে এই ছোট সার্কেলের ভেতরে ঢুকবে না আর বড় সার্কেলের বাইরে বেরোবে না, করে সেটা এইখানে চলে এলো। ঠিক আছে, ধরো অ্যাজ ইফ যেন এইখান থেকে শুরু করলো, শুরু করে এই গেল, গিয়ে সে বেসিক্যালি কোথায় গিয়ে এখানে গিয়ে শেষ করলো। তো এইখান থেকে শুরু করলো, শুরু করে সে এখানে গিয়ে শেষ করলো। এইরকম করে তোমার এই রসেটিটা তৈরি করছে আর কি। আর এমনি ইলিপস যদি হতো, যেখান থেকে শুরু করতো সেখানেই শেষ করতো। এই যে নর্মাল যখন ইলিপসের আমরা ছবি আঁকি, ইলিপসের ছবি আঁকার সবচেয়ে ভালো রাস্তাটা যে একটা তুমি ছোট সার্কেল আঁকো আর একটা বড় সার্কেল আঁকো, এটা। এবারে তুমি যেটা করবে যে, ধরো আমি তোমার একটা ছবি এঁকে দেখিয়ে দিই, তো এরকম একটা জায়গা থেকে যদি স্টার্ট করো, তো তুমি এই এলে, এই বাইরে দিয়ে গিয়ে এইটা তোমার এইখানে গিয়ে আবার এইখানে গিয়ে শেষ হচ্ছে এখানে। দেখো একটা ক্লোজ একদম সুন্দর একটা ইলিপস তৈরি হলো। এটা হচ্ছে একটা ইলিপস তৈরি হলো। ঠিক আছে, একটা ইলিপস তৈরি হলো, যেখান থেকে শুরু করছে সেখানে গিয়ে শেষ করছে। কিন্তু এখানে কি হলো, এখানে সেটা করছি না, কিন্তু দেখো এখান থেকে শুরু করছি, করে এখানে গিয়ে শেষ হচ্ছে না, পরে গিয়ে তোমার শেষ করছে। তাহলে সেই মতো করে এই অরবিট গুলো সেই মতো করে পাল্টে যাচ্ছে, রসিটি তৈরি করছে। আর এনার্জি কিন্তু এখন এন এর সঙ্গে এল এর উপরে ডিপেন্ড করে, মানে এনার্জি ডিপেন্ডস অন এল টুগেদার উইথ এন, এবং এন এবং এল দুজনের উপরেই কিন্তু তোমার এনার্জিটা তোমার নির্ভর করবে। ঠিক আছে, এবং এনার্জি এক্সপ্রেশন যেটা, সেটা যদি তুমি লেখো ই, এটা এন এবং এল এর ডিপেন্ডেন্সটা যদি দেখো, তাহলে সেটা বেরোবে হচ্ছে -2 পাই স্কোয়ার। এটা অবশ্য সিজিএসও লিখতে পারে, এসআইও লিখতে পারে, আমি এসআই ধরো লিখি। এটা হচ্ছে তোমার এম জেড স্কোয়ার e⁴/8 ε0² n² h², এটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে 1+α² ইন্টু α²z² α²z² ইন্টু n/l+1 মাইনাস 3/4। এনার্জিটা দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম এন এর সাথে সাথে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপরও সেটা নির্ভর করছে। এটা যেখানে আলফাটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, হ্যাঁ, যার ভ্যালুটা হচ্ছে 1/137.03605। এটা, তাহলে এই নতুন এনার্জি এক্সপ্রেশনটা তোমার এরকম দাঁড়াবে। এবং তুমি তার মতো করে যদি করো, ওই বিভিন্ন ধরো লেভেলগুলোকে দেখো, তাহলে তুমি যেটা দেখবে যে এখন ধরো এটা হচ্ছে n=1 এর জন্য যদি এনার্জি এটা হয়, এটা n=1, n=1 মানে হচ্ছে তোমার l=অটোমেটিক্যালি 0। আর এখানে n=2, l=0 হতে পারে, n=2 আর l=তোমার 1 হতে পারে। এইটাকে যদি তুমি 1s বলো, এটাকে তুমি বলবে 2s, এটাকে বলবে তুমি 2p। এইটা এইটা হুম, এটা। তাহলে দেখো এই স্প্লিটিংটা তোমার এইরকম ভাবে হচ্ছে আর কি। মানে একজনের এনার্জি কমে যাচ্ছে, হ্যাঁ, মানে আগে কি ছিল, আগে হচ্ছে n=2 যখন তার এনার্জি একটা ফিক্সড ভ্যালু ছিল, এখন তা না। n=2 আর l=0 হলে তার এনার্জিটা কম হবে, n=2 l=1 হলে তার এনার্জিটা একটু বেশি হবে আর কি। এইটা তো সেই মতো করে তোমার এগোচ্ছে। বা তার তার আপার লেভেলটা যদি তুমি কনসিডার করো, সেটা তোমার তিনটে লেভেলে ভাঙবে, প্রত্যেক ক্ষেত্রেই। এখানেও n=1, এখানে n=2, এটা n=3, কিন্তু এল এর ভ্যালুটা এটা 0, এটা 1, এটা 2, অর্থাৎ এটা তোমার 3s যদি হয়, এটা তোমার 3p, এটা হচ্ছে তোমার 3d। এইটা এটা আচ্ছা, ধরো এইখান থেকে যদি তুমি ট্রানজিশনটাকে দেখো, তাহলে এখানে একটা সিলেকশন রুল থাকে। সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা এলটা তোমার +-1 হয়, হ্যাঁ, সেখান থেকে তুমি ফাইন স্ট্রাকচার পাবে আর কি। ফাইন স্ট্রাকচার পাবে।
স্যার একবার আগের পেজটা দেখাবেন। আমি বলছিলাম দাদা হরলিক্সটা কি নিল আমার দুটো বোতলগুলি সেপারেট হচ্ছে আর দুধেরটা তারপরে আমার সাথে এত খেয়ে নিয়ে আমার শেষই হয়ে গেল কিনে দিতে হবে, তাই তো? তুমি টাকাটা রেখে দাও, আমি কিনে দেবো। তাহলে টাকা আছে, এটা রেখে দাও। ঠিক আছে, আমার টাকা আছে আমার কাছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে বেসিক্যালি দেখো, যদি তুমি এই যে n ইকুয়াল টু 3 থেকে 2 এর ট্রানজিশনটা দেখো, হ্যালো, হ্যাঁ, n ইকুয়াল টু 3 থেকে 2 এ যদি ট্রানজিশনটাকে দেখো, তাহলে দেখো কি হতে পারে, এই যে 0 থেকে 1 এর ট্রানজিশনটা করতে পারে, 1 থেকে 0 তে ট্রানজিশনটা করতে পারে, আবার 2 থেকে 1 এ ট্রানজিশনটা করতে পারে। তার মানে যেটা আগে হাইড্রোজেন অ্যাটমের যে H আলফা লাইন, যেটা তোমার একটা লাইন দিত বামার সিরিজে, এখন সেই লাইনটা কিন্তু তুমি দেখতে পাবে কি 3টে লাইনের কম্বিনেশন তুমি পেয়ে যাচ্ছ আর কি। এটা বেসিক্যালি ফাইন স্ট্রাকচার। হ্যাঁ, বোর্ড থিওরি যে ওয়ান অফ দ্য লিমিটেশন, সেটা হচ্ছে বোর্ড থিওরি ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে না। তাহলে দেখো এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করে ফেলতে পারছো। মানে যেখানে হাইড্রোজেন অ্যাটমের যে H আলফা লাইন, যেটা H আলফা লাইনটা n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 এ ট্রানজিশনের জন্য, যেটা ছিল আগে একটা লাইন, সেই একটা লাইন কিন্তু 3টে ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশনটা হচ্ছে, যেটা বেসিক্যালি তোমার ফাইন স্ট্রাকচারটা দিচ্ছে। ঠিক আছে, হলো? স্যার একবার আগের পেজটা দেখাবেন। হ্যাঁ, দেখো, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা। তাহলে এই যে কিছুটা পার্ট আমরা বললাম, সেটা যে বোর্ড থিওরি, এবং বোর্ড থিওরি ওয়ান অফ দ্য লিমিটেশনস আর কি, যে সার্কুলার অরবিটের বদলে এখানে ইলেকট্রিক্যাল অরবিট, ওখানে এনার্জিটা শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করে, এখানে এনার্জিটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে। বোর্ড থিওরি ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে না, এই ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে। এই ধরনের কিছু জিনিসপত্র আমরা এখানে বলে নিলাম। ঠিক আছে, যেটা হয়তো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের মধ্যেই বলার দরকার ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন করবো, তখন একসাথে পুরো জিনিসটাকে আমরা বলবো। ঠিক আছে, আচ্ছা। আর এবারে চলে এসো তোমার অ্যাকচুয়ালি ওয়েভ মেকানিক্যাল মডেলে। তাহলে এই ওয়েভ মেকানিক্যাল মডেল, যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমাকে যেটা করতে হবে আর কি। ওয়েভ মেকানিক্যাল মডেল ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক one electron ions। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। আচ্ছা, এবারে হাইড্রোজেন অ্যাটমের যখন শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি লিখবে, সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো। এবার সেইখান থেকে আস্তে 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 তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আসতে পারো। কিন্তু এসব ঝামেলার মধ্যে না গিয়ে, ওসব মনেও থাকবে না, কিছুই না, আমি একবারই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হাইড্রোজেন অ্যাটমের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সেটাকে লিখে দিচ্ছি। তার মানে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা সার্টেনলি ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তুমি মনে রাখবে। পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ। আসলে আমি যদিও মাস অফ দ্য ইলেকট্রন দিয়ে সবকিছু করছি, কিন্তু অ্যাকচুয়াল এক্সপ্রেশনে একটা রিডিউস মাস এসে যাওয়া উচিত আর কি। হ্যাঁ, যেখানে মিউটা আমি বলে দেবো, মিউটা হচ্ছে রিডিউস মাস, সেটা কি বলে দিচ্ছি, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ইন্টু আর স্কোয়ার, এটা। তারপর হচ্ছে তোমার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার, এইটা। এটা কাইনেটিক এনার্জি পার্টটা হলো এইটা, মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 বাই এপসাইলন 0 আর হলো, এটা হলো পোটেনশিয়াল এনার্জিটা। সেইটা হচ্ছে তোমার সাই এর উপরে কাজ করলো, সাইটা আর থিটা এবং ফাই এর ফাংশন, ইকুয়াল টু তুমি পাবে আই ই সাই আর থিটা ফাই, এটা। তাহলে এইটা হচ্ছে তোমার ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হাইড্রোজেন অ্যাটমের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। আচ্ছা, মিউটা হচ্ছে তোমার বেসিক্যালি মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য নিউক্লিয়াস বাই
মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস, এটা অ্যাকচুয়ালি তোমার রিডিউস মাস, এটা রিডিউস মাস। মিউটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন টু মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস। হলো? আচ্ছা, এবারে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, যেটা আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একবারে লিখে দিলাম, সেইখান থেকে দু একটা জিনিস জাস্ট একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে যে তুমি দু একটা জিনিস একটু মনে রাখবে আর কি, সেটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। সেটা হচ্ছে যে এটা মানে পরীক্ষাতেও দিয়েছিল, যে এইখানে কার্টিগেন থেকে পোলারে না ট্রান্সফরমেশনটা এই হাইড্রোজেন অ্যাটম বা রিজিড রোটার বা তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এই এই কনটেক্সটে খুব আসে। একটা টিআইএফআর ইভেন একটা প্রবলেম দিয়েছিল, যে ধরো তুমি যদি এইটাকে এক্স ডিরেকশন বলো, এটাকে ওয়াই ডিরেকশন বলো, এটাকে জেড ডিরেকশন বলো, তাহলে ধরে নাও একটা পার্টিকুলার পয়েন্ট যেটা কার্টিগেন কোঅর্ডিনেট সিস্টেমে, যার কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড, এইটা এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি আর থিটা ফাই বলছো, এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা ফাই বলছো। তাহলে এগুলো কোনটা কি একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে তুমি এক কাজ করো, এই যে এটা হচ্ছে রেডিয়াল ভেক্টর, রেডিয়াল ভেক্টর প্রজেকশন নিচ্ছ ইন দ্য এক্স ওয়াই প্লেন, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা বেসিক্যালি তোমার ফাই। তাহলে এইটা হচ্ছে তোমার আর, এইটা আর, এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, আর এই অ্যাঙ্গেলটা তোমার ফাই। মানে এই কোঅর্ডিনেট যখন এক্স ওয়াই জেড বলছো, তুমি এক্স অ্যাক্সিস বরাবর এক্স গেলে এটা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই গেলে মানে এইটা যাওয়া মানে হচ্ছে এইটা যাওয়া, একই ব্যাপার ওয়াই, মানে এইটাও যতটা এইটাও ততটা ওয়াই। আর জেড অ্যাক্সিস বরাবর তুমি জেড গেলে অর্থাৎ জেড এইটা। এই কোঅর্ডিনেটে যখন এক্স ওয়াই জেড বলতে এক্স বরাবর এক্স যেতে হবে, ওয়াই বরাবর ওয়াই যেতে হবে, জেড বরাবর জেড যেতে গেলে এই পয়েন্টে পৌঁছাবে। আর এটা যখন আমি আর থিটা ফাই বলছি, তখন এই লেন্থটা হচ্ছে আর, রেডিয়াল ভেক্টরটা জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা করছে কেটে, সেটা হচ্ছে থিটা। আর রেডিয়াল ভেক্টর প্রজেকশন নেবো অন দ্য এক্স ওয়াই প্লেন, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে ফাই। এবং এক্ষেত্রে এরা পারস্পরিক রিলেশনটা হচ্ছে এরকম, তোমার এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, জেডটা হচ্ছে আর কস থিটা। এটা তো এইটা জানলে তার উল্টো রিলেশনটা তুমি পেয়ে যাবে। মানে এক্স মানে আর থিটা ফাই জানলে যেমন এক্স ওয়াই জেড বের করতে পারছো, ঠিক একই রকম ভাবে এক্স ওয়াই জেড থাকলে আর থিটা ফাইটা বের করতে পারবে। তাহলে আরটা হয়ে যাবে তখন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থিটাটা হয়ে গেল কস ইনভার্স তোমার জেড বাই আর, আরটাকে তো অলরেডি বলা আছে, আর ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এক্স ওয়াই জেড জানলে আর থিটা ফাই পেয়ে যাবে, আর আর থিটা ফাই জানলে এক্স ওয়াই জেড পেয়ে যাবে এটা। আচ্ছা, আর একটা জিনিস লাগে যেটা, সেটা হচ্ছে তোমার ভলিউম এলিমেন্ট, যেটা ভলিউম এলিমেন্টটা কার্টিগেনে যেখানে ছিল ডিএক্স ডিওয়াই ডিজেড, যেটা পোলারে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা তুমি মনে রাখবে। আর এখানে একটুখানি বলে নিই, পরে যখন ওভারঅল ইন্টিগ্রেশন আমি ক্যালকুলেট করবো, তখন আরটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ধরতে হবে, থিটাটাকে 0 থেকে পাই পর্যন্ত ধরতে হবে, আর ফাইটাকে 0 থেকে 2 পাই পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, আরটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটা 0 থেকে পাই পর্যন্ত, ফাইটা 0 থেকে 2 পাই পর্যন্ত। এটা ঠিক আছে। হুম। আর এমনি কার্টিগিয়ানে করলে তোমার এক্স ওয়াই যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জেডটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জানলাম। মানে এইখানে এই যে কার্টিগিয়ান পোলার এই ট্রান্সফরমেশনের এই যে মিনিমাম ইনফরমেশনটা, সেটা কিন্তু আমাদের দরকার আর কি। হ্যাঁ, সেটা একটুখানি আমি বলে নিলাম। আচ্ছা, এবারে আর দুটো জিনিস অন্তত একটুখানি বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে এই ডেল স্কোয়ার অপারেটরটা, এটা কার্টিগিয়ানে হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার হয়, এটা কার্টিগিয়ানে। এটা যখন তুমি পোলারে করবে সেটা বেরোবে কত না, তোমার 1 বাই আর স্কোয়ার ডেল ডেল আর
r স্কয়ার ডেল ডেল r প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কয়ার। এটা তাহলে এইটা হচ্ছে তোমার ল্যাবলিশিয়ান অপারেটরটা। হ্যাঁ, এটা আর এইটা আমার এখানে লাগবে। আর পরবর্তীকালে আরো দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে এল স্কয়ার অপারেটর, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কয়ার অপারেটরটা, সেটা বেরোবে হচ্ছে মাইনাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা মাইনাস এইচ ক্রস স্কয়ার একটা থাকবে, মাইনাস এইচ ক্রস স্কয়ার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কয়ার এটা থাকবে। আর এল জে এর অপারেটরটা হবে হচ্ছে মাইনাস আই এইচ বাই ডেল ডেল ফাই। তাহলে এই যে এই তিনটে জিনিস, আর এখানে হচ্ছে তোমার আর থিটা ফাই তাদের একের পারস্পরিক সম্পর্কগুলো আর ভলিউম এলিমেন্টটা, এইটুকু জিনিস একটুখানি মনে রেখে দেবে। কারণ এটা পরীক্ষা অনেক সময় এই কার্টিজিয়ান পোলার এই ট্রান্সফরমেশন রিলেটেড না, এই ইনফরমেশন গুলো মানে তোমার পরীক্ষা চায় আর কি। সেখানে যাতে তোমার কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এইটুকু পার্সোনালিতে বলে নিলাম আর, ঠিক আছে। চলো, তো ভালো। আর এবারে যদি তুমি এটাকে সলভ করো, হ্যাঁ, সলভ করার জন্য যেটা করতে হয় তোমাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে সলভ করতে হয়। মানে এখানে যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি দেখলে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হচ্ছে না, আর থিটা ফাই তিনজনের উপরে ডিপেন্ড করছে। এবার তিনজনের উপরে যদি ডিপেন্ড করে তাহলে এর সলিউশনটা করা সম্ভব হবে তখনই যখন ওটাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে একটাকে আর এর পার্ট, একটাকে থিটা পার্ট, একটা ফাই এর পার্ট হিসেবে তুমি আলাদা করে ফেলতে পারবে, ঠিক আছে। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক তুমি কাজে লাগাবে। কাজে লাগানোর জন্য সাইটা যেটা আর থিটা এবং ফাই এর ফাংশন ছিল, সেটাকে তুমি প্রথমে আর পার্ট আর ওয়াই পার্ট, একটা রেডিয়াল পার্ট অ্যাঙ্গুলার পার্ট হিসেবে আলাদা করবে। তারপরে আবার এই অ্যাঙ্গুলার পার্টটাকে তুমি থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে তুমি লিখবে। লিখলে তোমার বেসিক্যালি হ্যাঁ আর পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট, এই তিনটে পার্টে আলাদা আলাদা করে তুমি লিখতে পারবে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে তোমার এই যে ফাই পার্ট, যেটা ফাই পার্টটা, এইটা একটুখানি তোমায় মনে রাখতে হয়। ফাইটা ধরো একটা এমএল এর উপরে ডিপেন্ড করে, যে এমএলটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। সেটা নর্মালাইজ ভ্যালুটা হচ্ছে 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই, এটা দেখতে হয়। যেখানে মানে এখানে এম এল আর কি, হ্যাঁ, যেখানে এম এলটা হচ্ছে তোমার 0 +-1 +-2 ডট 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 ডট, এইটা। হ্যাঁ, তাহলে এটা ফাই পার্টটা হচ্ছে এরকম দেখতে, যেটা এম এর উপর ডিপেন্ড করে। আর এই থিটা পার্ট, যেটা থিটাটা হচ্ছে এল এবং মড অফ এম এল এর উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে কার কার উপরে না, তোমার এল এর উপর ডিপেন্ড করে এবং মড অফ এম এল এর উপর ডিপেন্ড করে। মানে এম এল এর ভ্যালু +1 হলেও যা ভ্যালু, এম এল এর ভ্যালু -1 এর ভ্যালু, তার উপরে ডিপেন্ড করে। এইটা তার এক্সপ্রেশনটা তোমার মনে রাখার দরকার নেই এটা। কিন্তু যখনই এল এবং এম এল এর উপর ডিপেন্ড করলো, তখন যেটা হবে যে এম এল এর ভ্যালুটা না 0 +-1 +-2 +-2 থেকে আপ টু +-l পর্যন্ত যেতে পারে এটা। আর রেডিয়াল পার্টটাকে এটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে, এইটা সেটার এক্সপ্রেশন তোমার মনে রাখার দরকার নেই। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে এলটা হচ্ছে তোমার 0, 1, 2 থেকে শুরু করে আপ টু তোমার এন পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এটা তাহলে এখানে এল তো অ্যাজ ইউজুয়াল, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এন তো অ্যাজ ইউজুয়াল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা অলরেডি বলেছিলাম সমারফিল্ড থিওরিতে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই দুটোকে জাস্ট বলা হয়েছিল। কিন্তু
এক্ষেত্রে একটা অ্যাডিশনাল কোয়ান্টাম নাম্বার চলে এলো, আরেকটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার চলে এলো এম এর, যার ভ্যালুটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। এটাকে বলা হবে তোমার ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। দিস ইজ দ্য ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। তাহলে তুমি শুধুমাত্র ফাই পার্টটা কি মনে রাখতে পারবে, তার নর্মালাইজ সলিউশনটা, থিটা পার্টটা মনে রাখতে পারবে না, আর পার্ট তুমি মনে রাখতে পারবে না, সেগুলো মনে রাখার তোমার দরকারও নেই। ঠিক আছে, এবারে এই তিনটাকে যদি তুমি একসাথে গুণ করে দাও তাহলে তুমি সাইটা পাবে। তার মানে পরিষ্কার যেটা দাঁড়াবে যে সাইটা, হ্যাঁ, যেটা আর থিটা এবং ফাই এর ফাংশন, সেটাকে তুমি আর এর ফাংশন বললে, আরটা হচ্ছে এন এবং এল এর ফাংশন, থিটাটা থিটা থিটা যেটা এল এবং মড অফ এম এল এর ফাংশন, আর ফাই ফাই যেটা তোমার এম এল এর ফাংশন। তাহলে সেখান থেকে সাইটা বেরোবে হচ্ছে এন এল এবং এম এল এর ফাংশন। এটা হচ্ছে ওয়েভ ফাংশনটা। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে ওয়েভ ফাংশনটা, এটাকে বলা হচ্ছে অরবিটাল। অরবিটালটা অরবিটালটা কি, মানে অরবিটাল আর nothing but the one electron wave function for hydrogen atom or hydrogen light one electron ion. So orbitals are nothing but the one electron wave function for hydrogen atom or hydrogen light one electron ions. আচ্ছা এবার অরবিটালটাকে অনেক সময় লোকে অন্য রকম করে ভাবে, যেটা হচ্ছে মানে ইনঅর্গানিক বা অর্গানিকে দেবে এরকম ভাবে যে অরবিটালস হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। এগুলো একটুখানি ভেগ ভেগ কথা, ওইসব ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই। আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে জাস্ট ম্যাথামেটিক্যালি ব্যাপারটাকে ভাববো, সেটা হচ্ছে যে অরবিটালস আর নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস। এটা হচ্ছে অরবিটাল। আচ্ছা এবারে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এই যে ফাই পার্টের যে এক্সপ্রেশনটা, সেখান থেকে তুমি দেখে বুঝতে পারছো যে যদি এম এর ভ্যালুটা 0 ছাড়া অন্য কিছু হয় তখন অরবিটাল গুলো তোমার কমপ্লেক্স হতে পারে। মানে যদি এমন হতো যে ইফ ml not equal to 0, then orbitals are in general complex. যদি ml টা not equal to 0 হয় তখন orbitals are in general complex। এটা এবারে এদেরকে রিয়েল বানানো যায়, they can be made real by taking suitable linear combination। they can be made real by taking suitable linear combination। ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি যদি এই সাই 2p প্লাস 1টাকে নাও, সেটা হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে যেটা তোমার আর এর উপর ডিপেন্ড করে, তার সাথে তোমার ধরো এই একটা সাইন থিটা পার্ট থাকবে, আর তার সাথে তোমার একটা ই টু দি পাওয়ার আই ফাই পার্ট থাকবে। আর যখন সাই 2p মাইনাস 1 তুমি করবে, সেটাকে দেখবে একটা এআর, একটা সাইন থিটা থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই পার্ট একটা থাকবে। মানে এটা কিন্তু এটা আসলে মানে এই যে এটা যে সাইন থিটা থাকবে বা ইত্যাদি, এটা হচ্ছে থিটা পার্টটাকে যদি তুমি দেখো তাহলে সেখান থেকে বুঝতে পারা যাবে যে তোমার পি মানে যখন পি অরবিটালের কথা বলছি আর কি বেসিক্যালি, হ্যাঁ, পি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে এল এর ভ্যালু তো 1, তখন এম এর ভ্যালুটা 0 হতে পারে, প্লাস 1 হতে পারে, মাইনাস 1 হতে পারে। ঠিক আছে, যখন ওটা তোমার 0 হয়ে যাবে ওটা যে সিম্পলি কস থিটা দিয়ে যায়, আর যখন প্লাস মাইনাস 1 হবে এটা সাইন থিটা দিয়ে যায়। এবারে এম এর ভ্যালু প্লাস 1 হলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এটা তোমার ই টু দি পাওয়ার আই এম এল ফাই, এম এল এর ভ্যালু যদি প্লাস 1 হয়ে গেছে ই টু দি পাওয়ার আই ফাই এর মতো, আর মাইনাস 1 হলে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই এর মতো। এরা হচ্ছে তোমার কমপ্লেক্স অরবিটাল।
সেটা হচ্ছে কমপ্লেক্স অরবিটাল। ঠিক আছে, এবার তুমি যদি সুইটেবল লিনিয়ার কম্বিনেশন নাও, ধরো সাই 2p প্লাস 1 প্লাস সাই 2p মাইনাস 1 বাই 2 যদি তুমি নাও, তাহলে কি হচ্ছে দেখো, এ আর সাইন থিটা, এবার ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই 2, তো সেটা কত হয়ে যাবে, সেটা কস ফাই হয়ে যাবে। এটা এইটা হচ্ছে তোমার সাই 2p এক্স অরবিটাল দেয়। আবার যদি সাই 2p প্লাস 1 মাইনাস সাই 2p মাইনাস 1 বাই তুমি টোয়াইস আই করো, হ্যাঁ কি হচ্ছে, হ্যাঁ সাই 2p প্লাস 1 মাইনাস সাই 2p মাইনাস 1 বাই টোয়াইস আই করে দাও, তাহলে কি হবে, এ আর যেমন আছে আছে, সাইন থিটা যেমন আছে আছে, এটা কত হবে, ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টোয়াইস ফাই, সেটা করলে কত বেরোয় না সাইন ফাই বেরোয়, এটা দেবে কত সাই 2p ওয়াই দেবে। তো সাই 2p এক্স দিল, সাই 2p ওয়াই দিল, দেখো এরা কিন্তু তোমার রিয়েল অরবিটাল হয়ে গেল। তাহলে অরবিটাল গুলো এমএল এ ভ্যালু 0 ছাড়া অন্য কিছু হলে তারা ইন জেনারেল কমপ্লেক্স হবে, কিন্তু কমপ্লেক্স অরবিটালের ছবি আঁকা সম্ভব নয়, সেই জন্য কমপ্লেক্সটাকে রিয়েল অরবিটাল বানিয়ে দিলে তার ছবি আঁকাটা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে এতে ক্ষেত্রে অ্যাডভান্টেজ হলো যে মানে ফর ফর ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন it is better, মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালাইজেশন, it is better to express complex বা ট্রান্সফর্ম আর কি, বেটার টু ট্রান্সফর্ম complex orbital into রিয়েল অরবিটাল। এটা এদিকে একটা ইম্পর্টেন্ট সমস্যা, সেটা হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট অসুবিধা হয়ে গেল, সেটা হচ্ছে যে যে রিয়েল অরবিটাল আর no longer eigenfunctions of LZ operator, মানে যে কমপ্লেক্স অরবিটালস গুলো আমরা নিয়েছিলাম, সেই কমপ্লেক্স অরবিটালস গুলো কিন্তু LZ অপারেটরের আইগেন ফাংশনস হতো, তার একটা ডেফিনেট আইগেন ভ্যালু থাকতো, কিন্তু রিয়েল অরবিটাল যেগুলো পাবে সেগুলো কিন্তু LZ অপারেটর আর আইগেন ফাংশনস থাকবে না, এটা তোমাকে জাস্ট তুমি দেখতে পাবে পরিষ্কারভাবে। আচ্ছা এবারে এই যে থিটা পার্ট আর ফাই পার্ট যদি তুমি গুণ করে দাও, সেটা বেসিক্যালি থিটা পার্টটা তুমি নিলে সেটা এল এবং মড অফ এমএল এর উপর ডিপেন্ড করে, আর ফাই পার্টটাকে নিলে তুমি যেটা তোমার এমএল এর উপর ডিপেন্ড করে, তাহলে ওয়াইটা হচ্ছে এল এবং এমএল এর উপর ডিপেন্ড করছে এইটা। ঠিক আছে, এটা তাহলে এই যে জিনিসটা, এটাকে বলা হবে তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স, এটার নাম হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, আচ্ছা স্ফেরিক্যাল হারমোনিক্সটা কি না, স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে তোমার সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ simultaneous eigenfunctions of L square and LZ, L square অপারেটর এবং LZ অপারেটর simultaneous eigenfunctions হয়, মানে তুমি যদি L square অপারেটরটাকে y L ml থিটা ফাই এর উপরে কাজ করা না, তুমি যেটা পাবে সেটা হচ্ছে L into L plus 1 h cross square তার সঙ্গে y L ml থিটা ফাই পাবে। তাহলে এখান থেকে তুমি যেটা বলতে পারো যে L স্কোয়ারের যে ভ্যালুটা সেটা হচ্ছে L into L plus 1 into h cross square, বা এল এর ম্যাগনিটিউড যদি তুমি ক্যালকুলেট করো তাহলে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ প্লাস, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর হচ্ছে ওটা এল জের অপারেটরেরও আইগেন ফাংশনস হয় এটা, তাহলে সেটা কত হবে এম এল ইন্টু এইচ ক্রস ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই, এখান থেকে দেখো এল জেডটা হয়ে যাচ্ছে তোমার এম এল ইন্টু এইচ ক্রস, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট
অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এটা হচ্ছে তোমার ওই ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে প্রথমে যেটা হলো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখলাম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, সেটাখান থেকে সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবল করলে ওই ইকুয়েশনটা তিনটে ইকুয়েশনে ভেঙে যাবে, একটা আর এর ফাংশন, একটা থিটার ফাংশন, একটা ফাই ফাংশন। আর এর ফাংশন বা থিটার মানে আর ডিপেন্ডেন্ট যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা বা থিটা ডিপেন্ডেন্ট যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেগুলো কমপ্লিকেটেড বলে সেগুলোকে সলভ করা বা তার এক্সপ্রেশন গুলো বেশ কঠিন বলে সেই এক্সপ্রেশন গুলো আমি কিছু মনে রাখছি না, শুধুমাত্র 5 পার্টের সলিউশনটা খুব সহজ বলে সেটাকে মনে রাখছি। এই তিনটাকে গুণ করলে তুমি ওয়েভ ফাংশন পাবে, যে ওয়েভ ফাংশনকে তুমি অরবিটাল বলছো, সেই অরবিটাল গুলো ইন জেনারেল কমপ্লেক্স, পার্টিকুলারলি যখন এম এর ভ্যালুটা হচ্ছে 0 ছাড়া অন্য কিছু হবে, তখন তাদের সুইটেবল লিনিয়ার কম্বিনেশন তুমি রিয়েল বানাতে পারছো, রিয়েল বানালে তার করসপন্ডিং ছবি টবি ইত্যাদি গুলো আঁকা সম্ভব হবে তোমার। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি ধরো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হয়, সেটা হচ্ছে রেডিয়াল distribution function or radial probability density, radial distribution functions or radial probability density। আর এইটা ডিফাইন করতে হয় ইউজুয়ালি এইরকম ভাবে, সেটাকে আমি ধরো পি আর নাম দিলে, সেটা হচ্ছে সাই ওয়েভ ফাংশনটা আছে সাই থিটা ফাই, তার মডিউলাসে স্কোয়ার করলে তুমি আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটাকে ইন্টিগ্রেট করবে, থিটার ভ্যালুটা 0 থেকে পাই পর্যন্ত আর ফাই এর ভ্যালুটা 0 থেকে 2 পাই পর্যন্ত করে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। হ্যাঁ, আর ডি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আছে। ঠিক আছে, এটা তাহলে কি, তার জেনারেল ডেফিনেশন হচ্ছে সাই মডিউলাস স্কয়ার আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। আর এটাকে আরেক রকম ভাবে তুমি ডিফাইন করতে পারো, যে এখানে দেখো এখানে হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে লেগেছে, ওভারঅল ওয়েভ ফাংশনটা যদি তোমার না লাগে তাহলে তুমি এটা করতে পারো, এটা সাই মডিউলাস স্কয়ার আর স্কয়ার, এইটা করেও তুমি এটাকে করতে পারো। তার কারণটা কিছুই না, যখন তুমি ওভারঅল ওয়েভ ফাংশনটাকে আর পার্ট থিটা পার্ট এবং ফাই পার্ট হিসেবে তুমি ভেঙে নেবে, তখন থিটা পার্ট আলাদা করে নর্মালাইজ, ফাই পার্ট আলাদা করে নর্মালাইজ হয়ে যাওয়ার জন্য তুমি এটাকে আরেক রকম করে ডিফাইন করতে পারছো, সেটা হচ্ছে আর মডিউলাস স্কয়ার এইটা ইন্টু আর স্কয়ার, এরকম ভাবে তুমি এটাকে লিখতে পারো। ঠিক আছে, এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে একটা স্পেশাল কেস আছে, যদি তুমি এটা এ করো মানে হাইড্রোজেন অ্যাটম, সরি, যদি এস অরবিটাল দেখো, তাহলে স্পেশাল কেসটা হচ্ছে স্পেশাল কেসে ফর এস অরবিটাল psi does not for s orbital psi does not depend on theta and phi explicitly। যখন এস অরবিটাল দেখবে থিটা এবং ফাই এর উপরে এক্সপ্রেসিভলি তোমার ডিপেন্ড করে না, তখন যেটা হবে, দেন তুমি যে কোনো এস অরবিটালের জন্য তুমি এটাকে লিখে ফেলতে পারবে, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার ইন্টু সাই আর থিটা ফাই তার মডুলাস স্কয়ার। তো এস অরবিটালের ক্ষেত্রে তুমি এইরকম ভাবে ডিফাইন করতে পারবে। তার মানে এই তিনটে ডেফিনেশনই আছে। তাহলে এইটা জেনারেল ডেফিনেশন, এটা জেনারেল ডেফিনেশন, এটা একটা স্পেশাল কেস 4 পাই আর স্কয়ার ইন্টু সাই মডুলাস স্কয়ার দিয়ে তুমি করে ফেলতে পারবে, কখন না যখন ওটা এস অরবিটাল। এইটা ঠিক আছে, মানে যখন মানে থিটা ফাই উপর এক্সপ্রেসিভলি ডিপেন্ড না করলে সাইন থিটা ডি থিটাটাকে 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর ডিফাইটা তোমার 0 থেকে 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। তাহলে ডিফাইটা 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন করে 2 পাই দেবে, আর সাইন থিটা ডি থিটা 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করে 2 দেবে, তাহলে ওখান থেকে একটা 4 পাই চলে আসবে।
অলরেডি আর স্কোয়ার ছিল, কিন্তু 4 পাই আর স্কোয়ার সাই মডিউলাস স্কোয়ার, এইটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি এটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা। এটা তো দেখো তাহলে ইম্পর্টেন্ট টার্ম গুলো আমি ইন্ট্রোডিউস করে ফেললাম। এবারে যেটা করতে হবে যে বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে তোমাকে ছবি আঁকতে হবে। আমি একটার জন্য তোমাকে ছবিটা এঁকে দিই। ধরো 1s অরবিটালটাকে দেখি। 1s অরবিটাল তার ফর্মটাকে মনে রাখবে, সাই 1s হচ্ছে 1 বাই রুট ওভার অফ পাই এ জিরো তার কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য, ঠিক আছে? এ জিরো হচ্ছে বোর্ড এরিয়া। তো সেখান থেকে যখন তুমি ছবি আঁকবে, প্রথম হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশনের ছবি অ্যাজ এ ফাংশন অফ আর। সেটা তোমার একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন দিচ্ছে, যেখানে তোমার স্টার্টিং এ যখন আর ইকুয়াল টু 0 তখন তার ভ্যালুটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ পাই এ জিরো তার কিউব। এটা আচ্ছা, আরো যে সব ছবি সম্ভব সেটা হচ্ছে যে সাই 1s মডিউলাস স্কোয়ার তার ছবি অ্যাজ এ ফাংশন অফ আর, এক্সপোনেনশিয়ালি ডিকেইং, কিন্তু এখন ডিকেটা হচ্ছে বেশ র্যাপিড, যেখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা সেটা হয়ে যাচ্ছে এখন 1 ওভার পাই এ জিরো কিউব, জাস্ট কারণ যখন স্কোয়ার করে ফেলছি। আর তুমি যদি তার দেখো, অ্যাঙ্গুলার পথটাকে দেখো, তখন সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। এটা আর দেখো এবারে 1 নম্বর এবং 2 নম্বর ছবি থেকে অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে যখন আর ইকুয়াল টু 0 তখন একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। আর ইকুয়াল টু 0 মানে বেসিক্যালি অ্যাট দ্য নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে তুমি পেতে পারো না। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি যে ফাইনাইট হলো, তাহলে কি হবে? ব্যাপারটা কিছুই না, ঠিক আছে, প্রবাবিলিটি ডেনসিটি ফাইনাইট কিছু, কিন্তু নিউক্লিয়াসের ভলিউমটা টোটাল অ্যাটমের ভলিউমের রেসপেক্টে এতটাই কম, যখন এই খুব ছোট্ট ভলিউম যেটাকে গুণ করবে সেটা টেন্ডস টু তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, সেখানে নিউক্লিয়াসে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন কিন্তু নেই, যদিও আমরা এখানে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে বুঝে একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। আর সেটা তোমার পরিষ্কার হয়ে যাবে তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি তুমি দেখো। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অর তুমি এই 4 পাই আর স্কয়ার ইন্টু সাই 1s মডুলাস স্কয়ারটাকে তুমি দাও। কারণ 1s অরবিটাল 4 পাই আর স্কয়ার সাই 1s প্লাস স্কয়ার, এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা। আর এইটা যখন আর এর রেসপেক্টে প্লট করা হচ্ছে তখন কি হবে জিনিসটা দেখো। এক্ষেত্রে p1s আরটা হয়ে যাচ্ছে তোমার 4 পাই আর স্কয়ার ইন্টু সাই 1s মডুলাস স্কয়ার। তো এটা হয়ে যাচ্ছে 4 পাই আর স্কয়ার, আর এইটা হয়ে যাচ্ছে 1 বাই পাই এ জিরো তার কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো। তোমার এটা হয়ে যাচ্ছে দেখো 4 বাই এ জিরো তার 4 বাই এ জিরো তার কিউব ফোর বাই এ জিরো তার কিউব হয়ে যাচ্ছে, আর স্কোয়ার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো। ঠিক আছে, তো এটাকে তুমি ছবি আঁকো, দেখো প্রথম দিকে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট যখন করবে ওটা আর স্কোয়ারের মতো এগোবে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা তোমার তাকে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এটা এবারে এখানে একটা পার্টিকুলার ভ্যালু আছে, যে পার্টিকুলার ভ্যালুতে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ম্যাক্সিমাম, তাকে বলে আর মোস্ট প্রবাবল। তাহলে এবারে টু ফাইন্ড আর মোস্ট প্রবাবল তুমি কি করবে, ডি পি ওয়ান এস আর বাই ডি আর, এটা করে তোমাকে 0 করতে হবে। ঠিক আছে, এটা সেখান থেকে তুমি যেটা পাবে আর মোস্ট প্রবাবল এর ভ্যালুটা হচ্ছে বোর্ড এরিয়া এ জিরোর সঙ্গে তোমার সমান হচ্ছে, এটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, হলো। আচ্ছা, ঠিক একই রকম করে বাকি যে অরবিটাল গুলো আছে সেই অরবিটালে তুমি সব বিভিন্ন রকমের ছবি তুমি আঁকতে পারবে। তাহলে তোমাকে এগুলো আমি কাজ হিসেবে দিয়ে দিচ্ছি, যখন যে দরকার এগুলো যে কোনো স্ট্যান্ডার্ড বই আছে, ইনঅর্গানিকের বই আছে, আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের বই সেখানে আছে, আমাদের যে ইনঅর্গানিক বই সেখানে আছে, এটা তুমি দেখে নেবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস বলে নি, যখন এক্ষেত্রে দেখো এই যে ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন থেকে তুমি বুঝতে পারছো সর্বত্রই পজিটিভ আর কি, সেইগুলো তুমি 1s অরবিটাল যখন তার অ্যাঙ্গুলার প্লটটাকে আঁকছো
হ্যাঁ, এটাকে অ্যাঙ্গুলার প্লট, তখন কিন্তু সাইনগুলোকে দিয়ে দেবে। যখন 2s অরবিটাল হবে তখন তুমি দেখবে যে ওখানে স্ফেরিক্যালি সিমেট্রিক, কিন্তু একটা রিজিয়নে ওটা পজিটিভ, আর একটা রিজিয়নে কিন্তু ওটা নেগেটিভ। সেটাকে মাথায় রেখে তোমাকে ছবিটাকে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলো তুমি করবে। তাহলে তোমাকে আমি অন্যান্য যে ছবিগুলো আর কি, অন্যান্য অরবিটালের জন্য যে ছবিগুলো, সেই ছবিগুলো তোমাকে আমি আঁকতে দিচ্ছি। এটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া হচ্ছে। তাহলে মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট। তাহলে তুমি কি করবে? 2s করবে, 2p অরবিটাল করবে। 2p অরবিটাল মানে তিনটেই করবে, 2px, 2py, 2pz করবে, আর 3d অরবিটালটা করবে। 3d অরবিটাল তো 5টা হয়, 3d xy, xz, yz, x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর dz স্কয়ার, এগুলো সব কটা করবে, ঠিক আছে? এগুলো সব গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে, তার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করবে, তার অ্যাঙ্গুলার প্লট করবে, এই সব কাজগুলো আস্তে 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 করবে আর কি, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো, এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখছি। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে যে এই মোটামুটি ভাবে যেগুলো পড়ানোর কথা আমরা পড়িয়ে ফেললাম, সিলেবাসটা তোমরা দেখবে, ঠিক আছে? আর ছবি টবি যে আঁকাগুলো সেগুলো পরের দিন আরো দু একটা হয়তো শুরুতে একটুখানি আমি বলে দেবো আর কি। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে তোমার সলিউশন অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমরা সলভ করবো এটা, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত এখন রেখে দিই। এন্ড অফ লেকচার 5। তাহলে বলো, কার কি অসুবিধা আছে বলে না। কার কিছু অসুবিধা আছে?